ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় মহাকর্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল কোশ্চেন্স এবং তাদের উত্তর। এটি পার্ট 3। তাহলে এই পার্টের প্রথম কোশ্চেনে আসা যাক। কোশ্চেনটা হলো, যদি মহাকর্ষীয় ধ্রুবক সময়ের সঙ্গে খুব ধীরে ধীরে কমে তবে চন্দ্রের গতিতে কি পরিবর্তন দেখা যাবে? যদি মহাকর্ষ ধ্রুবকের মান সময়ের সঙ্গে ধীরে ধীরে কমতে থাকে তাহলে চন্দ্রের গতিতে কি পরিবর্তন দেখা যাবে? আমরা জানি মহাকর্ষ বল F = G m1m2/r²। এখন তাহলে বলতে পারি যে যদি চন্দ্রের ভর, পৃথিবীর ভর, দূরত্ব এদের সবাইকে ফিক্সড করি, বলা হচ্ছে যে মহাকর্ষ ধ্রুবকের মান যদি কমতে থাকে, এটা তো এরকম বাস্তবে হবে না, কিন্তু কোশ্চেনটা সেরকম করেছে, যদি কমতে থাকে তাহলে মহাকর্ষ বলটাও কমবে। তাহলে মহাকর্ষ বলটা কম হলে ওই অপকেন্দ্র বলের প্রভাবে এই চন্দ্র আরও দূরের দিকে সরে যাবে। বা আরেক রকম করে বলতে পারি, দেখো, যদি জি এর মান একই থাকে তাহলে এই জি এর মান যদি একই থাকে তাহলে এরকম কক্ষপথে চন্দ্র আবর্তন করবে। আর জি এর মানটা যদি হঠাৎ শূন্য হয়ে যায় তাহলে ওই তখন চন্দ্র স্পর্শক বরাবর সোজা বেরিয়ে যাবে। তাহলে জি এর মান যদি একটুখানি কমে, সামান্য কমে, তাহলে আমরা বলতে পারবো এরকম এদের দুজনের মাঝামাঝি কোনো একটা পথ, সেই পথ দিয়ে চন্দ্র গতিশীল হবে, অর্থাৎ এই কক্ষপথ থেকে দূরের দিকে সরে যাবে এবং ক্রমশ দূরের দিকে সরে যাবে। তাহলে ওই কক্ষপথটি থেকে ক্রমশ দূরের দিকে সরে যাবে। তার মানে ওর কক্ষপথের ব্যাসার্ধটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একসময় মহাশূন্যে চলে যাবে। কক্ষপথের ব্যাসার্ধটি আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একসময় মহাশূন্যে চলে যাবে। তাহলে এইটি লিখে নিতে হবে। তাহলে লিখলাম এরকম, দেখো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান একই থাকলে চন্দ্র নিজ কক্ষপথে আবর্তন করে, কিন্তু জি এর মান হঠাৎ শূন্য হলে চন্দ্র কক্ষপথ হতে স্পর্শক বরাবর নিষ্ক্রান্ত হয়, মানে এইদিকে নিষ্ক্রান্ত হয়। তাহলে জি এর মান যদি কমতে থাকে, মানে একেবারে শূন্য না হয় বা একও না থাকে, তাহলে একই যদি না থাকে, অর্থাৎ যদি কমতে থাকে, তাহলে এই দুই দিকের এই দিক আর এই দিক, মানে কক্ষপথ বরাবর আর স্পর্শক বরাবর, এই দুটি দিকের মধ্যবর্তী কোনো একদিকে গতিশীল হবে, মানে ওর কক্ষপথের ব্যাসার্ধটা বাড়তে থাকবে। তাহলে ক্রমশ কক্ষপথের ব্যাসার্ধ বাড়তে থাকবে। তার মানে এই কক্ষপথের ব্যাসার্ধ বাড়তে বাড়তে একসময় মহাশূন্যে বিলীন হবে। তাহলে এরকম লেখাটি হলো। নেক্সট এবার কোশ্চেন নম্বর 2। ভূসমলয় উপগ্রহের আবর্তনের অভিমুখ কিরূপ? ভূসমলয় উপগ্রহ মানে জিও স্টেশনারি স্যাটেলাইট, এর আবর্তনের অভিমুখ কিরূপ? আমরা তো জানি যে ভূসমলয় উপগ্রহ মানে পৃথিবীর কোনো স্থান থেকে ওই উপগ্রহটিকে সর্বদাই স্থির বলে মনে হবে। মানে এখন এই বিন্দুতে আছে, আবার একটু পরে যখন ভূপৃষ্ঠের ওই বিন্দুটা একটু দূরের দিকে সরে যাবে, উপগ্রহটাও ঠিক ততটাই সরে যাবে। তার মানে সবসময় ভূপৃষ্ঠ হতে ওই উপগ্রহটিকে তার উপরেই দেখতে পাওয়া যাবে। ভূসমলয় মানে কোনো এক স্থান থেকে স্থির বলে মনে হবে। এর জন্য যেটা একটা শর্ত ছিল, সেটা হচ্ছে যে পৃথিবীর আবর্তনের অভিমুখেই ওই উপগ্রহটিকে ঘোরাতে হবে। এবার পৃথিবীর আবর্তন পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে যদি পৃথিবীর আবর্তন হয়, ভূসমলয় উপগ্রহটিকেও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরাতে হবে। তাহলে অভিমুখ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিক। নেক্সট কোশ্চেন নম্বর 3। মেরু উপগ্রহকে কেন আবহাওয়া উপগ্রহ বলে? মেরু উপগ্রহ মানে হচ্ছে এই দিকে যে উপগ্রহটি দেখানো হয়েছে, দুটি মেরু সেই মেরু বরাবর যে আবর্তন করে, দুটি মেরুর উপর দিয়ে যে ওই উপগ্রহগুলি আবর্তন করে।
আর নিরক্ষীয় তলে যে ছবিটা দেখানো আছে এটা তো জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহের কক্ষপথ। এখন মেরু উপগ্রহগুলি কিন্তু খুব কাছে আবর্তন করে, খুব কাছে, 700 থেকে 800 কিলোমিটার উপরে আবর্তন করে, 700 থেকে 800 কিলোমিটার উপরে আবর্তন করে। তাহলে খুব কাছে আবর্তন করে বলে এর যেটা মানে রেঞ্জটা এটা যে জায়গা জুড়ে যে জায়গাটাকে কভার করতে পারে, ওকে, সেই রেঞ্জটা অনেক বেশি হয়। তার মানে বিস্তীর্ণ অঞ্চলের ছবি বা তথ্য সংগ্রহ করতে পারে। আর একটা কথা, প্রায় 2 ঘন্টার মধ্যে একবার ঘুরে চলে আসে। তাহলে 2 ঘন্টার মধ্যে যদি একবার ঘুরে চলে আসে তাহলে ওই স্থানটাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা যাবে। এই সুবিধাগুলির জন্য মেরু উপগ্রহগুলিকে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজে লাগানো হয়, তাই এদেরকে আবহাওয়া উপগ্রহ বলে। তাহলে মূল কারণ দুটি, একটা হচ্ছে খুব কাছে বলে বিস্তীর্ণ অঞ্চলের ছবি তথ্য সংগ্রহ করা যেতে পারে। আর একটা কথা হলো খুব মানে পর্যায়কালটাও খুব কম, তার মানে নিয়মিত সময় অন্তর অন্তর একটা স্থানকে পর্যবেক্ষণে রাখা যায়। এই কারণে এদেরকে আবহাওয়া সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করার কাজে লাগানো হয় এই উপগ্রহগুলিকে, তাই এদেরকে আবহাওয়া উপগ্রহ বলে, ওয়েদার স্যাটেলাইট। তাহলে এই দুটি মূল যুক্তি দিয়ে আর কেন এদেরকে আবহাওয়া উপগ্রহ বলে সেটা লিখে নেব। তাহলে আমরা যেটা লিখলাম, মেরু উপগ্রহগুলি ভূপৃষ্ঠ হতে 700 থেকে 800 কিলোমিটার উপরে আবর্তন করে এবং এদের আবর্তন করা প্রায় 2 ঘন্টা। তাই এই উপগ্রহগুলি বিস্তীর্ণ অঞ্চলের ছবি এবং তথ্য প্রায় 2 ঘন্টা অন্তর সংগ্রহ করতে পারে। তাই এই উপগ্রহগুলিকে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজে লাগানো হয়। এই কারণেই মেরু উপগ্রহগুলিকে আবহাওয়া উপগ্রহ বলে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। পৃথিবীর চতুর্দিকে আবর্তনশীল একটি কৃত্রিম উপগ্রহের মধ্যে সরল দোলকের দোলনকাল কত? সরল দোলকের দোলনকাল T = 2π × √L/g। এবার কৃত্রিম এখানে L/g এই দুটো কথা লিখে নেব। সরল দোলকের দোলনকাল T সমান সূত্রটা লিখে L এবং G এটা লিখব। G বলতে কৃত্রিম উপগ্রহে অভিকর্ষ ত্বরণ। এবার কৃত্রিম উপগ্রহে অভিকর্ষ ত্বরণের মান 0, মানে এখানে ওজন থাকে না তোমরা জানো, তার মানে কৃত্রিম উপগ্রহে অ্যাকচুয়ালি G এর মান 0। তাহলে লিখবো এটা কৃত্রিম উপগ্রহে G এর মান 0। কৃত্রিম উপগ্রহে G = 0। তাহলে G = 0 হলে G এর মান এই সমীকরণটিতে যদি বসাই তাহলে T সমান পাবো 2π × √L/0, মানে অসীম হয়ে গেল, ইনফিনিটি। T = ইনফিনিটি মানে দোলনকাল অসীম হয়ে গেল। দোলনকাল অসীম এর অর্থ হলো যে ওই সরলদোলকটা আর দুলবে না। যাই হোক, দোলনকাল অসীম হবে, এটাই আমাদের উত্তর। এখানে বলেছে দোলনকাল অসীম হবে। দোলনকাল অসীম হওয়ার অর্থ হলো সরলদোলকটি আর আন্দোলিত হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 5। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনপথ বৃত্তাকার ধরে সূর্যের ভরের পরিমাণ বের করো। সূর্যের ভরের পরিমাণ বের করো। তাহলে সূর্যের ভর ক্যাপিটাল M ধরবো আর পৃথিবীর ভরটা ছোট হাতের m ধরবো। এদের মধ্যে দূরত্বটা ধরে নিচ্ছি r। তাহলে এখান থেকে পৃথিবীর আবর্তনকাল T মানে 365 দিন রাফলি বসাতে পারি। এখন ওটা বসানোর এখন দরকার তো নেই। এখানে মূল কন্ডিশনটাই হচ্ছে যে পৃথিবীর আবর্তনের জন্য যে অভিকেন্দ্র বল লাগবে সেই অভিকেন্দ্র বলটা সরবরাহ হয় সূর্য এবং পৃথিবীর মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল থেকে। তাহলে এই শর্তটা অনুযায়ী যে ইকুয়েশনটা পাবো সেটা প্রথমে লিখি।
তারপর সূর্যের ভর নির্ণয় কি করে করা যায় সেটা দেখব। মানে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সমান হচ্ছে সূর্য ও পৃথিবীর মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল। এটি হলো শর্ত, এই শর্ত অনুযায়ী আবর্তন করছে, তাই না? তাহলে অভিকেন্দ্র বল লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর, কেননা পৃথিবীর ভরটা ধরা হয়েছে, পৃথিবীর ভরটা এম ধরা হয়েছে, এম ওমেগা স্কোয়ার আর। আর সূর্য ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল মানে হলো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে পৃথিবীর ভর এটা ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে রইল দেখো ওমেগা স্কোয়ার ইকাল টু, আচ্ছা ক্যাপিটাল এমটাই বের করে নিয়ে একবারে, ক্যাপিটাল এম ইকাল টু পাচ্ছি তাহলে ওমেগা স্কোয়ার আর কিউ বাই জি, और एम इक्वल टू ओमेगा स्क्वायर माने हलो 4 पाई स्क्वायर बाई कैपिटल टी स्क्वायर, এখানে আর কিউ আর জি রয়েছে, ওপরে আর কিউ নিচে জি। তাহলে এবার 365 দিন টি এর মান বসাবো, 365 দিন ক্যাপিটাল জি এর মান বসাবো, সূর্য থেকে চন্দ্রের মান মানে চন্দ্রের দূরত্বটা বসাবো, যেমন ডাটা দেওয়া থাকবে সেই অনুযায়ী বসিয়ে এই সূত্রটি দিয়ে তাহলে সূর্যের ভর নির্ণয় করা যাবে। সেরকম কোনো গ্রহের সাপেক্ষে পর্যায়কাল দিয়ে দিলেও, গ্রহের সাপেক্ষে একটু উপগ্রহের যদি আবর্তনের পর্যায়কাল দিয়ে দেয় তাহলে গ্রহটির ভর বের করা যাবে, একই সূত্র হবে। এবার কোশ্চেন নম্বর 6 যাব। কোশ্চেন নম্বর 6, পৃথিবীর খুব কাছে থাকা কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকালের মান কত? পৃথিবীর খুব কাছে থাকা কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকালের মান কত? এটা পৃথিবী আর কোনো কৃত্রিম উপগ্রহ, তারপরে পৃথিবী আর কৃত্রিম উপগ্রহ এদের আবর্তনের শর্তটাই ওইটা হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর ইকাল টু জি এম এম বাই আর স্কোয়ার। এখানে আমরা পৃথিবীর ভর ধরেছি এম, আর কৃত্রিম উপগ্রহটির ভর ধরেছি ছোট হাতের এম। এদের মধ্যে দূরত্ব আর। এবার খুব কাছাকাছি যেহেতু আবর্তন করছে কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, তাহলে এই আর এর মানটাকে আমরা ক্যাপিটাল আর ধরে নিতে পারবো। আর ছোট হাতের এমটা কাটছে মানে উপগ্রহের ভরটা কাটছে, তাহলে কাজ করি ওমেগা স্কোয়ার ইকাল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর কিউ। এবার ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 4 পাই স্কোয়ার বাই ক্যাপিটাল টি স্কোয়ার ইকাল টু, এই ক্যাপিটাল জি এম মানে হলো ছোট হাতের জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর কিউ। তাহলে এখান থেকে দেখো কিছু কাটাকুটি যাচ্ছে, আর স্কোয়ার আর কিউ, নিচে একটি আর থাকছে কেবল, তাহলে টি স্কোয়ার ইকাল টু দেখো টি স্কোয়ার 4 পাই স্কোয়ার ইন্টু আর বাই জি হচ্ছে, দেখো আর বাই জি। তাহলে এখান থেকে টি ইকাল টু বের হবে, 4 পাই স্কোয়ারের রুট করলে 2 পাই ইন্টু রুট ওভার আর বাই জি। এবার এটা দিয়ে কোনো অঙ্ক এটা দিয়ে করতে পারো, প্রয়োজন যখন হবে এই সূত্রটা কাজে লাগিয়ে করতে পারবে। আপাতত এর পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 7, একটি ভারী নক্ষত্রের চারিদিকে একটি গ্রহ আর ব্যাসার্ধের কক্ষপথে টি আবর্তনকাল নিয়ে ঘুরছে। নক্ষত্র গ্রহটির মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল r⁻−5/2 এর সমানুপাতি হলে টি স্কোয়ার ভ্যারিজেস r⁻x হয়। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত, এক্স এর মান নির্ণয় করতে বলেছে। ব্যাসার্ধ আর আবর্তনকাল টি, নক্ষত্র গ্রহটির মধ্যে মহাকর্ষীয় বল r⁻−5/2 এর সমানুপাতি হলে
অ্যাকচুয়ালি আমরা r⁻² এর সমানুপাতি বলে জানি বা ওইটাই নিয়ম, কিন্তু এখানে যদি এরকম হয় তাহলে এক্স এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা বলতে পারবো যে যেমন লিখছিলাম ওই প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয় মহাকর্ষ বল, তার মানে অভিকেন্দ্র বল আর মহাকর্ষ বলটাকে সমানুপাতি করে লিখে দিতে পারবো। এটা অভিকেন্দ্র বল হলো m⁻²r, আর মহাকর্ষ বলটাকে লিখে নিচ্ছি k × r⁻⁻²। এখানে করলাম কি, বাকি ডাটাগুলো লিখবার কোনো প্রয়োজন নেই, শুধু বলেছি এর সমানুপাতি। তাহলে এর সমানুপাতি বলে সমানুপাতি ওই সমান চিহ্নটা দিয়েছি, তাই এখানে k বসিয়ে r⁻⁵² লিখে নিয়েছি। মানে ভর বা গোটা সূত্রটা লিখতে যাওয়ার কোনো চেষ্টা করার দরকার নেই। তাহলে এখান থেকে দেখো এমটাকে বাদ দেবো, এমটাকে বাদ দিয়ে দেবো, এমটা তো মানে কনস্ট্যান্ট রাশি, তাহলে এমটাকে বাদ দিয়ে লিখব ω² ভ্যারিজাজ, একদম এম আর কে দুটোকে বাদ দিয়ে আমি এখানে ভ্যারিজাজ চিহ্ন করে দিই। ω² ভ্যারিজাজ আসবে তাহলে r⁻⁵² তাহলে ω² মানে কত, 4π² ভ্যারিজাজ r⁻⁷²। তাহলে দেখো t² ভ্যারিজাজ r⁻⁷², আর এরা এখানে বলেছে t² ভ্যারিজাজ r⁻x। তাহলে এই সমীকরণটিকে এটির সঙ্গে তুলনা করলে x এর মান পাচ্ছি দেখো 7/2। এটাকে 1 নম্বর দিয়ে দিই, 1 নম্বর দিয়ে বলবো যে t² ভ্যারিজাজ r⁻x এর সঙ্গে তুলনা করলে বা তুলনা করে পাই x = 7/2। তাহলে x এর মান বেরোলো 7/2। নেক্সট কোশ্চেন নাম্বার 8, 10 গ্রাম পার সেমি কিউ, এটা সেমি কিউ লিখলেই ভালো হতো। ঘনত্বের একটি গ্রহের চারপাশে একটি ক্ষুদ্র উপগ্রহ ঘুরছে, উহার কক্ষপথের ব্যাসার্ধ গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা সামান্য বেশি, তার মানে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ঘুরছে, তাহলে উপগ্রহের আবর্তনকাল কত? এই কোশ্চেন নাম্বার 6, এটাতে মনে হচ্ছে করলাম, দেখো কোশ্চেন নাম্বার 6-এ যে ভূপৃষ্ঠের কাছাকাছি আবর্তনরত গ্রহের ক্ষেত্রে আবর্তনকাল t = 2π √r/g। ওকে, তাহলে যেহেতু বলেছে যে গ্রহের ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা সামান্য বেশি, এর অর্থই হলো যে খুব কাছাকাছি আছে, ভূপৃষ্ঠ থেকে কাছাকাছি আছে, তাহলে পর্যায়কালের সূত্রটা আমরা এরকম লিখে নিতে পারবো। এবার এখান থেকে আমরা বলতে পারি দেখো t = 2π √r/g এর মানটা গড় ঘনত্বের আকারে বসাবো, কেননা গড় ঘনত্বের আকারে ডাটাটা দেওয়া আছে। গড় ঘনত্ব আকারে করলে কত হবে, 4/3π G r ρ। রোটা গড় ঘনত্ব, কিন্তু ওই 10 গ্রাম পার সেমি কিউ যেমন দিয়েছে। তাহলে ক্যালকুলেশন করি, t = আসছে এখান থেকে দেখো আরটা ক্যান্সেল হচ্ছে, 3 উপরে তুলছি 3 দিয়ে টোটাল ক্যালকুলেশন করলে আসছে দেখো রুটের ভেতরে যদি 2πটাকেও ঢুকিয়ে নাও, রুটের ভেতরে 2πটাকে ঢুকিয়ে নিয়ে ক্যালকুলেশনটা দেখো কি হয়। তাহলে দেখো হচ্ছে 3টা উপরে গেল, তো 3π/G ρ, 3π/G ρ। ঠিক আছে, এবার মানটা বসাবো, সিজিএসেই করতে হবে, কেননা এটা সিজিএসে দিয়েছে, সহজে হবে। 3π/6.67 × 10⁻⁸ জি এর মানটা বসালাম সিজিএসে, আর রো মান হচ্ছে 10। ক্যালকুলেশন করলে আসছে দেখো 3759 সেকেন্ড। এটা তুমি এবারে ঘন্টা
বা ঘন্টা মিনিট সেকেন্ড, যেমন যদি এমসিকিউ হয় যেমন অপশন হবে সেরকম, আর যদি প্রয়োজন মনে করবে যেমন সেই রকম উত্তরটা আনতে পারো। যেমন এটাকে যদি আমি ঘন্টাতে করে নিই 1.044 আওয়ার আসছে, বা তুমি যদি মিনিট সেকেন্ডে করো তাহলে দেখো 1 ঘন্টা 2 মিনিট 29 সেকেন্ডের মতো আসছে, 29 সেকেন্ড আসছে। যেমন এবারে প্রয়োজন মনে করবে সেই অনুযায়ী উত্তরটা লিখবে। তাহলে এবার নেক্সট কোশ্চেন নাম্বার 9, আবর্তনকাল কেবলমাত্র গ্রহের পদার্থের ড্যাশ দ্বারা নির্ধারিত হয়। এখানে একটা শূন্যস্থান পূরণ দিয়ে দিয়েছে। আবর্তনকাল টি ইকাল টু দেখো টি ইকাল টু 2 পাই ইন্টু রুট ওভার আর বাই জি। এটা থেকে কি পেলাম? এটা থেকে আমরা একটু আগেই করলাম যে টি ইকাল টু রুট ওভার 3 পাই বাই ক্যাপিটাল জি রো। এখানে দেখো ওই আবর্তনকালটা এই সমীকরণটা দ্বারা আবর্তনকালের মানটা পাবো। এখানে 3 পাই তো কনস্ট্যান্ট বটেই, ক্যাপিটাল জিটাও একদম সার্বজনীন ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান থেকে লিখতে পারছি টি ভ্যারিজাজ 1 বাই রুট ওভার রো, তাই না? টি ভ্যারিজাজ 1 বাই রুট ওভার রো। তাহলে পর্যায়কালটা নির্ভর করে একটি বিষয়ের উপর, সেটি হলো গ্রহের গড় ঘনত্বের উপরে। তাহলে এই মতো লিখে নেব, এটা আবর্তনকাল কেবলমাত্র গ্রহের পদার্থের ঘনত্ব দ্বারা নির্ধারিত হয় বা গড় ঘনত্ব দ্বারা নির্ধারিত হয়। গড় ঘনত্ব দ্বারা নির্ধারিত হয়, এটা ওই শর্ট জায়গাটাতে এটুকু লিখে নেবে। এবার কোশ্চেন নাম্বার 10, এম ভর সম্পন্ন বস্তুর মুক্তিবেগ ড্যাশের সমানুপাতি। মুক্তিবেগ ভিই ইকুয়াল টু রুট ওভার 2GR। তাহলে এটাতে বস্তুর ভর তো নেই, তাহলে বস্তুর ভর নেই বলে আমরা এরকম করে লিখে নিতে পারি। তাহলে বলতে পারি যে ভি ভ্যারিজাজ m⁻0। তাহলে এম ভর সম্পন্ন কোনো বস্তুর মুক্তিবেগ m⁻0 এর সহিত সমানুপাতি, m⁻0 এর সহিত সমানুপাতি। এখানে শূন্যস্থান পূরণটা সেইভাবে করলে। কোশ্চেন নাম্বার 11, কোনো বস্তু অসীম থেকে এসে পৃথিবী পৃষ্ঠে পড়লে তার গতিবেগ কত হবে? তাহলে আমাদেরকে জানতে হবে যে পৃথিবী পৃষ্ঠ হতে অসীমে যেতে গেলে কত, পৃথিবী পৃষ্ঠ থেকে অসীমে ওই বস্তুটাকে নিয়ে যেতে গেলে কত বেগ লাগে। আমরা জানি এসকেপ ভেলোসিটি মানে মুক্তিবেগের সমান বেগ লাগে। মুক্তিবেগের বেগ মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই বেগটা লাগে। এই বেগটা দিলে তবে বস্তুটা মহাশূন্যে বিলীন হয়। তাহলে মহাশূন্য থেকে যদি এখানে আসে এতটা বেগই লাভ করবে, উল্টো দিকের কথা একদম, ভাইস ভার্সা। তাহলে এখানেতে নির্ণেয় বেগ সেটা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 12, পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হলে মুক্তিবেগের মান কত হবে? আচ্ছা, এইটা দেখো পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কিছু একটা ডাটার এখানে মিসিং ডাটা, এটা ভিই দিয়ে দিচ্ছি। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ ভি, তাহলে ওই বস্তুকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হলে মুক্তিবেগের মান কত হবে? আমরা মুক্তিবেগ সমান জানি রুট ওভার 2GR, তাই তো? রুট ওভার 2GR। এখানে ওই প্রক্ষেপ কোণের কোনো রাশিমালা নেই, তাহলে 45 ডিগ্রিতেই ছুঁড়ি আর 30 ডিগ্রিতেই ছুঁড়ি, যাই কোণে ছুঁড়ি না কেন ওটা কোনো মানে মুক্তিবেগের মান তার উপরে কোনোভাবে নির্ভর করবে না। তাহলে মুক্তিবেগ এর রাশিমালা এটা লিখে নেব প্রথমে, তারপরে বলবো এই রাশিমালাতে প্রক্ষেপ কোণের কোনো রাশি নেই। এখানে জি আর এই চিহ্নগুলি সব লিখে নিতে হবে। আচ্ছা, জি আর এই চিহ্নগুলি সব লিখে নিতে হবে, ওকে। তারপর নিচে বলবো যে এই রাশিমালাতে
প্রক্ষেপ কোণের কোনো রাশি নেই, তাই প্রক্ষেপ বেগের উপর মুক্তিবেগের মান নির্ভরশীল নয়। তাহলে সেরকমই লিখে নিলাম। এবার পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 13, প্রথম মহাজাগতিক বেগ ও দ্বিতীয় মহাজাগতিক বেগ কি? এটা একটা তথ্যমূলক প্রশ্ন। প্রথম মহাজাগতিক বেগ বলতে কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ। ওকে, খেয়াল রাখবে। তাহলে প্রথম মহাজাগতিক বেগ এটা অ্যাকচুয়ালি হলো কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ, আর দ্বিতীয় মহাজাগতিক বেগ এটা হলো মুক্তিবেগ। তাহলে এই দুটি কথা একটু মনে রাখবে। এবার আসি পরের কোশ্চেন নাম্বার 14। এম ভরের কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় তুলতে কৃতকার্যের পরিমাণ কত? তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ধরে নাও ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ। এখন এইখান থেকে তার সমান উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, অর্থাৎ মোট 2r উচ্চতায় তুলতে কত কার্য করতে হবে? তাহলে এইখানে ছিল, এখানে তুলবে, মানে আবর্তনের কোনো ব্যাপার নেই। তাহলে এখানে স্থিতিশক্তি কত, ওইখানে স্থিতিশক্তি কত বার করতে হবে। বার করে বিয়োগ করে দিলেই হবে। যতটা বাড়তি স্থিতিশক্তি ততটাই কার্য করতে হবে। তাহলে পৃথিবী পৃষ্ঠে স্থিতিশক্তি আর 2r উচ্চতায় স্থিতিশক্তি বের করে আর বিয়োগ করব, অতটাই হবে কৃতকার্যের পরিমাণ। আচ্ছা, 2r উচ্চতায় স্থিতিশক্তি E2 ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। ওকে, এখানে কিন্তু খেয়াল করবে যে বস্তুর ভর ছোট হাতের এম আর পৃথিবীর ভরটা ক্যাপিটাল এম ধরে নেওয়া হয়েছে, আর দূরত্বগুলো তো বলা হলো। জিটা মহাকর্ষ ধ্রুবক, চিহ্নগুলো ডান দিকে লিখে রাখবে। এখন পৃথিবী পৃষ্ঠে স্থিতিশক্তিটা কত সেটা লিখি, ওটাকে বলবো E1। ভূপৃষ্ঠের স্থিতিশক্তি E1 ইকাল টু তাহলে হচ্ছে মাইনাস জিএমএম বাই আর। এবার কৃতকার্য মানে স্থিতিশক্তির বৃদ্ধি, তাহলে কৃতকার্য সমান E2 মাইনাস E1, মানে হলো মাইনাস জিএমএম বাই 2r মাইনাস জিএমএম বাই আর। তাহলে মাইনাস জিএমএমটা কমন চলে যাবে, জিএমএম ইন্টু আসছে দেখো 1/r মাইনাস 1/2r। তাহলে ক্যালকুলেশন করলে কেমন আসছে? ক্যালকুলেশন করলে আসছে জিএমএম ইন্টু 1/r মাইনাস 1/2r মানে 1/2r। তাহলে এইটি হলো 2r। জিএমএম মানে লিখতে পারো ছোট জিএম মানে হচ্ছে ছোট হাতে জি আর স্কোয়ার আর ছোট হাতের এম রইল বাই 2r। ক্যালকুলেশন করলে একটা আর কাটছে, তাহলে দেখো mgr বাই 2, mgr বাই 2, এইটি উত্তর এলো। তাহলে খেয়াল করবে এটা আবর্তনের কোনো কথা বলেনি। ভূপৃষ্ঠে একটা বস্তু ছিল, তাকে আর উচ্চতায়, আরও পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় তোলা হয়েছে মানে স্থিতিশক্তিটা শুধু বাড়ানো হয়েছে। তা স্থিতিশক্তিটা কত বাড়ানো হয়েছে বের করে দিলেই কৃতকার্য পেয়ে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 15। এম ভরের একটি উপগ্রহ 2r ব্যাসার্ধের বৃত্তপথে পৃথিবী পরিক্রমা করছে। 2r ব্যাসার্ধের বৃত্তপথে পৃথিবী পরিক্রমা করছে। উপগ্রহটিকে 4r ব্যাসার্ধে স্থানান্তরিত করতে হলে কি পরিমাণ শক্তি সরবরাহ করতে হবে? তাহলে খেয়াল করো, বলেছে যে 2r ব্যাসার্ধের বৃত্তপথে একটি উপগ্রহ পরিক্রমা করছে মানে ওর স্থিতিশক্তিও আছে, গতিশক্তিও আছে, অর্থাৎ মোট শক্তির হিসাবটা আমরা নিতে পারবো।
আবার ওটাকে 4r ব্যাসার্ধে স্থানান্তরিত করব, তাহলে 4r ব্যাসার্ধের কক্ষপথে ওটা আবর্তন করবে, তার মানে ওখানে 4r ব্যাসার্ধের কক্ষপথে কত মোট শক্তি সেটা হিসাব করব। ওই দুটো বিয়োগফল মানেই হচ্ছে ততটা শক্তি সরবরাহ করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে 2r ব্যাসার্ধের কক্ষপথে মোট শক্তি নির্ণয় করতে হবে, 4r ব্যাসার্ধের কক্ষপথে মোট শক্তি নির্ণয় করতে হবে, তারপরে ওদের অন্তরফল নির্ণয় করতে হবে। দেখো তাহলে 2r ব্যাসার্ধের কক্ষপথে মোট শক্তি E1 মানে -gmm/2 × 2r। অ্যাকচুয়ালি সূত্রটা তোমরা জানো, মোট শক্তির সূত্রটা হচ্ছে -gmm/2r। তাহলে এখানে স্মল আর লিখেছি, দেখবে এখানে ছোট হাতের আর মানে অ্যাকচুয়ালি 2 ক্যাপিটাল আর। তাহলে এবার 4r ব্যাসার্ধের কক্ষপথে মোট শক্তি E2 equal to -gM/2 × 4r। তাহলে এখন সরবরাহকৃত শক্তি বা নির্ণেয় শক্তি লিখে নিই। নির্ণেয় শক্তি সমান হচ্ছে কি E2 - E1। এক কাজ করি, gmm/r কমন নিয়ে নিই, gmm/r কমন নিলাম। তাহলে দেখো E2 - E1 বলতে -1/8 -1/4। তাহলে এটা আসছে 1/4 - 1/8, দ্যাট ইজ 1/8। তাহলে পাচ্ছ gmm/8r। এটা gr² বসিয়ে নিতে পারো, ছোট হাতের g ক্যাপিটাল R² m/8r। তাহলে ক্যালকুলেশন করলে আসছে দেখো, আরটা কাটলে mg ক্যাপিটাল R/8। তাহলে এইটি হলো নির্ণেয় শক্তির পরিমাণ। তাহলে এখন এই পর্যন্তই থাক।